হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আজকের আমি তোমাদের সামনে এনেছি সাকসেস স্টোরিজের আরেকটা সিরিজ। দেখো, আমরা ক্লার্কশিপের যে প্রিপারেশন আমাদের চ্যানেলে অলরেডি শুরু করেছি, তো সেখানে তোমরা অলরেডি পিএসসি ক্লার্কশিপের স্ট্র্যাটেজি সম্বন্ধে জেনেছো। সেখানে আমি তোমাদের সঙ্গে পিএসসি ক্লার্কশিপের যে বিভিন্ন ধরনের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যে ধরনের কোয়েশ্চেন্স আসে, কিভাবে পড়াশোনা করবে, কোন কোন সাবজেক্টে কী কী পড়াশোনা করবে, সেগুলো আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপর বেস করে এবং বিভিন্ন সাকসেসফুল ক্যান্ডিডেটদের সঙ্গে কথা বলে তাদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে সেই স্ট্র্যাটেজির বানিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করেছি। কিন্তু এই সাকসেস স্টোরি বা এই যে পিএসসি ওরিয়েন্টেড পড়াশোনাটা ততক্ষণই সম্পূর্ণ হবে না যতক্ষণ না তোমরা কোনো পিএসসিতে সাকসেসফুল ক্যান্ডিডেট, মানে যে ক্লার্কশিপে সাকসেসফুল ক্যান্ডিডেট কোনো একজন স্টুডেন্টের কাছ থেকে নিজের মুখে শুনবে যে তারা কিভাবে পড়াশোনা করেছিল, তারা কি পদ্ধতিতে কি স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করেছে, তারা কোন কোন জিনিস পড়েছে, তারা কোন জিনিসটা পড়েছে, কতটা ছেড়েছে, কিভাবে প্রিপারেশন নিয়েছিল। ঠিক আছে, তো এটা ছাড়া তোমাদের সম্পূর্ণ হবে না। আরও একটা জিনিস আমাদের এই সাকসেস স্টোরি সিরিজের আরেকটা জিনিস, আরেকটা পারপাস বলতে পারো, সেটা হলো দেখো, পড়াশোনা তো সবাই করে, সমস্ত জায়গায় পড়াশোনার প্রিপারেশন হয়, কিন্তু আসল জিনিস হলো এই যে প্রিপারেশনের জার্নিটা। এই জার্নিটাতে অনেক স্টুডেন্টরা যারা কি হয়, অনেক দিন ধরে পড়াশোনা করার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক স্টুডেন্টের জীবনে অনেক রকম স্ট্রাগল আসে। তো যারা সাকসেসফুল ক্যান্ডিডেট এবং যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট, তাদের দুজনের মধ্যে ডিফারেন্স কি জিনিসটা করে দেয় জানো তো? ওই অদম্য জেদটা, বা ওই যে স্ট্রাগলটাকে অতিক্রম করে চাকরি পাওয়ার যে অদম্য ইচ্ছাটা, এই ইচ্ছাটা, নিজের প্রতি যে বিশ্বাসটা, সেটাই একজন সাকসেসফুল এবং একজন আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের সঙ্গে ডিফারেন্সটা তৈরি করে দেয়। তো তোমরাও একদিন সাকসেসফুল হবে, তোমরা সবাই একদিন চাকরি পাবে, এই আশা রাখি। এই মোটিভ নিয়েই আমাদের এই চ্যানেলের সূচনা। তো সেই কারণেই আমাদের এই সাকসেস স্টোরিজ। তো আজকের সাকসেস স্টোরিজে আজকের আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে পিএসসি ক্লার্কশিপ 2019-এর সফল একজন ক্যান্ডিডেট অনন্যা স্বর্ণকার। প্লিজ ওয়েলকাম অনন্যা স্বর্ণকার। তো এখন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এলডিএ হিসাবে পোস্টেড। তো আমরা আজকে অনন্যার কাছ থেকে এই সমস্ত জিনিসপত্র, বিভিন্ন জিনিসপত্র, স্ট্র্যাটেজি, তার কিভাবে সে নিজেকে মোটিভেট করেছে, কিভাবে সে বিভিন্ন স্ট্রাগল ওভারকাম করেছে, সমস্ত জিনিসপত্র জানবো। তো তোমরা সবাই অনন্যাকে ওয়েলকাম করো। অনন্যা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো প্রথমে তুমি একটা জিনিস বলো যে দেখো, সবার প্রথমে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে এখনকার দিনে যে ধরনের পরীক্ষার ওভারঅল প্রিপারেশনটা হয়, সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা কনফিউশন থাকে যে আর্টস ব্যাকগ্রাউন্ড হলে আমার বোধহয় পিএসসির পরীক্ষায় ফেসিলিটি বেশি হবে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে আমার বোধহয় এসএসসির পরীক্ষায় বেশি ফেসিলিটি হবে। হ্যাঁ, বা পিএসসি যারা দিচ্ছে, রিসেন্ট যা কোয়েশ্চেন ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একটু সায়েন্স ঘাসা কোয়েশ্চেন বেশি হয়েছে। তো তোমার ব্যাকগ্রাউন্ড কি, এবং সেটা আগে তুমি বলো, তারপরে তুমি বলো যে এই আর্টস সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা নিয়ে তুমি কি মনে করো। আমার আর্টস ব্যাকগ্রাউন্ডই ছিল। আমার 11-12-এ হিস্ট্রি, জিওগ্রাফি এই ধরনের সাবজেক্টসই ছিল, এবং পরে আমি গ্র্যাজুয়েশনে ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি। সেহেতু আমার নিজের সায়েন্স বা ম্যাথসের প্রতি বরাবরই একটা ভয় ছিল, কিন্তু সেটা আমি প্র্যাকটিস করে এবং আমি বিভিন্ন যে স্যারদের কাছে পড়েছি, আমি শুভঙ্করদার স্টুডেন্ট ছিলাম 2-3 বছর, সেহেতু শুভঙ্করদার কথা অবশ্যই বলতে হবে। বিভিন্ন শর্ট ট্রিক্সের মাধ্যমে যেভাবে তুমি খুব সহজ করে বোঝাতে, এবং সেগুলোকে বারবার প্র্যাকটিস করে মক টেস্ট দিয়ে ওই ভয়টাকে ওভারকাম করতে হয়েছে। আর যেটা এখন আমার মনে হয় প্রত্যেকটা পরীক্ষাতেই সায়েন্স এবং আর্টস দুটো, মানে সাবজেক্টসগুলো সবকটাতেই একটা ডেপথ নলেজ দরকার হয়। সেহেতু সায়েন্সের সাবজেক্টগুলোই আমি জানলাম, এবং আমি ইন্ডিয়ান পলিটি বা হিস্ট্রি এগুলো একদমই জানলাম না, পুরোপুরি ইগনোর করে। আমার মনে হয় না খুব একটা হেল্প হবে তাতে। মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদেরও আর্টসের সাবজেক্টগুলোকে রপ্ত করতে হবে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদেরও সায়েন্সের সাবজেক্টগুলো রপ্ত করতে হবে, তাই না? কোনো উইকনেস থাকার কোনো জায়গা নেই। আজকের যা পরীক্ষার কম্পিটিশন, উইকনেস থাকার জায়গা নেই। তোমাকে প্র্যাকটিস করে হোক, যেভাবে হোক নিজেকে তৈরি করতেই হবে। সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার যে ধরনের কোয়েশ্চেন্স আছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তো এখান থেকে এসকেপ করার কোনো জায়গা নেই। ঠিক তো আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, এটা গেল একটা সিরিয়াস কথা, আমাকে একটা জিনিস বলো শুরু থেকে, যে তুমি কম্পিটিটিভ এক্সামের যে লাইনে তুমি, মানে প্রথম থেকেই তোমার ইচ্ছা ছিল, না তুমি কেন এসেছো বা কাউকে দিয়ে মোটিভেটেড হয়েছো? তুমি কখন ডিসিশন নিলে যে তুমি কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করবে বা চাকরি বাকরি? আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন আমার স্কুল সার্ভিসের দিকেই ন্যাকটা ছিল। আমি বরাবর স্কুল টিচার হব, এসএসসি এক্সামস দেবো, সেটাই ভেবেছিলাম। এবং সেইভাবে আমি তখন আপার প্রাইমারি টেট ওই পরীক্ষাগুলো দিতে শুরু করি, এবং আপার প্রাইমারি টেটে আমি কোয়ালিফাইও করি। কিন্তু তারপরে এসএসসি ভীষণ ইররেগুলার হতে থাকে,
প্রত্যেক বছর হয় না, ইভেন এখনও তাই, বহুদিন গ্যাপ হয়ে গেছে ওটাতে। তো তারপর আমি 2016 থেকে এই ধরনের কম্পিটিটিভ এক্সামসগুলোর জন্য পড়াশোনা শুরু করি। এবং যেহেতু আমি বললাম যে আমার সায়েন্স এবং ম্যাথসে একটা উইকনেস ছিল, ভয় ছিল, তো আমি প্রথম দিকে অতটা সিরিয়াস বা ফোকাস ছিলাম না। বাট তারপর 2018 থেকে আমি খুব সিরিয়াসলি প্রিপারেশন স্টার্ট করি। আচ্ছা, তো তুমি প্রথম শুরু থেকেই মানে বলছো যে প্রথমে এসএসসি লাইনে মানে স্কুল সার্ভিসের লাইনে গিয়েছিলে, তারপরে কি তুমি কি পিএসসি ওরিয়েন্টেড পুরো শিফট করে গেছো না স্টাফ সিলেকশন বা না? আমি যখন পরীক্ষা দিতে শুরু করি আমি সিজিএল, সিএইচএসএল ওগুলোও দিতাম এবং তারপর ওর সাথে সাথে পিএসসির এক্সামগুলোও দিতাম। আচ্ছা, তো তোমার এই মানে তুমি পড়াশোনা শুরু করেছো তাহলে বলছো 2016 সালে, আর তুমি চাকরিতে সফল হলে মানে পরীক্ষা পাস করা শুরু করলে কোন বছর থেকে? 2019 থেকে। আর কি কি পরীক্ষা তুমি ক্র্যাক করেছো? আমি এমটিএস এর প্রিলিমেন এগুলো ক্র্যাক করেছি, আইসিডিএস এর প্রিলিমেন ওগুলো ক্র্যাক করেছি, আর সিজিএল, সিএইচএসএল এগুলো খুব কম কম নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার হয়নি সেগুলো। তো এই পরীক্ষাগুলো যে তুমি মানে কাট অফ ক্লিয়ার করতে পারলে না, তখন নিশ্চয়ই তোমার মন খারাপ হয়েছে। হ্যাঁ, তো এখনকার স্টুডেন্টদের মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা পেশেন্সের অভাব যেটা লক্ষ্য করা যায়, যে ওরা কি করে একটা পরীক্ষায় ধরো 0.5 নাম্বারের জন্য বা 1 নাম্বারের জন্য সফল হতে পারলো না, বা কোনো একটা পরীক্ষায় ধরো কাট অফের থেকে অনেক কম নাম্বারের জন্য ছিটকে গেল। তো সেক্ষেত্রে তার ওই পড়াশোনাটা ধরে রাখা বা বছরের পর বছর, তুমি এই যে 16 থেকে 21 দীর্ঘ 5 বছর ধরে পড়াশোনা করেছো, তো তুমি এটা একটুখানি বলো যে তুমি কিভাবে নিজেকে এতদিন ধরে প্রিপারেশনের মধ্যে রাখলে, কিভাবে নিজেকে মোটিভেট করে রাখলে। মানে এটা সত্যিই খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং তোমাকেও হ্যাটস অফ জানাই যে তুমি এতদিন ধরে একটা স্ট্রাগল করে শেষে সাকসেসফুল হয়েছো। আমার বরাবরই একটা ইচ্ছা ছিল যে একটা সরকারি চাকরি পাবো। আমি ইভেন কোনোদিন প্রাইভেট সেক্টরে চেষ্টাও করিনি, সেটা আমি মানে আমার ইচ্ছা ছিল না, তো আমি চেষ্টা করিনি। আর পজিটিভ থাকাটা তো খুব বড় ব্যাপার। আর এখন ধরো যদি আমি যে চাকরিটা এখন করছি, আমাদের ফর্ম ফিল আপ হয়েছে 2019 মার্চে, তারপর ফার্স্ট যে প্রিলি এক্সামটা হয় সেটা হচ্ছে 2020 জানুয়ারিতে। মানে প্রসেসটা ভীষণই লেন্থি। হ্যাঁ, কোভিডের জন্য মেইন এক্সামটা অনেক পিছিয়ে গেল, ওটা হয়েছিল 2020 ডিসেম্বরে। তারপরে ধরো আমাদের টাইপিং এক্সামটা হয়েছে 2020 মার্চে, মানে মাঝখানে কতটা গ্যাপ। হ্যাঁ, 22 মার্চে। তারপরে ধরো ফাইনালি চাকরিতে জয়েন করা, সেটা হচ্ছে 22 ডিসেম্বরে। মানে এই পুরো প্রসেসটা অনেকটা লেন্দি। মানে তুমি যদি সাকসেসফুল হও তাতেও কিন্তু তোমার অনেকটা সময় লাগবে, সেহেতু পেশেন্স রাখতে তো হবেই। তো আর এই যে দীর্ঘদিন তুমি পড়াশোনা করেছো, তুমি বাড়ি থেকে এরকম সাপোর্ট পেয়েছো বাড়ির লোকেদের কাছ থেকে, বা এই ধরনের অবশ্যই সাপোর্ট পেয়েছো, তাও তোমার কাছে আমি একটু জানতে চাইছি ব্যাপারগুলো। হ্যাঁ, বাড়ি থেকে বাবা, মা, দাদা এরা খুবই সাপোর্ট করতো, সবসময় মোটিভেট করতো। বাবার সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া, বা আমার যখন টাইপিং টেস্ট আমি দিয়েছি তখন তো বাবা ছিল না, মা, দাদা আর শুভঙ্করদার কথা আমি বলতেই হবে। এরা আমাকে টাইপিং টেস্টের সময় ভীষণভাবে মোটিভেট করেছে। এবং আমি যখন শুরু করেছিলাম, তোমার ধরো 2021 ডিসেম্বর থেকে আমি শুরু করেছি টাইপিংয়ের জন্য প্রিপারেশন। তো ওই মানে 2 মাসের মধ্যে আমার টাইপিংয়ের স্পিড ছিল হচ্ছে 15 ওয়ার্ডস পার মিনিট, সেখান থেকে আমি হচ্ছে 42 ওয়ার্ডস পার মিনিটে নিজেকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, আমাদের তো জাস্ট দরকার ছিল 20 ওয়ার্ডস পার মিনিট, এবং ওটা ছিল কোয়ালিফাইং নেচার। তোমাকে হচ্ছে 200টা ওয়ার্ড টাইপ করতে হবে 10 মিনিটের মধ্যে, এবং 200টা ওয়ার্ড যেন সঠিক হয়। টাইপের বা মেন্সের এইসব স্ট্র্যাটেজিতে আমি আসছি। তো তারপরে তুমি বলো যে তোমার মানে এই যে মধ্যিখানের সময়টা, তুমি বললে যে কাকু নেই, তো এখন নিশ্চয়ই কাকু নিজের চোখে যদি দেখতো তাহলে ব্যাপারটা তো তুমি খুবই আনন্দ পেতে। তো এটার জন্য আমি খুবই সমবেদনা জানাই। তো আচ্ছা, এর মধ্যে আর তোমাকে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে এই যে প্রলংড পিরিয়ডটা, যেটার মধ্যে তুমি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছো, আর কিছু চ্যালেঞ্জেস কি তোমাকে ফেস করতে হয়েছে? এই ধরনের মানে গভর্নমেন্ট সেক্টরে এখন যে পরীক্ষাগুলো হচ্ছে, এই প্রিপারেশন ধরো ছেলে মেয়ে উভয়কেই একটা তো কমন জিনিস ফেস করতেই হয় সবাইকে, যে কি করছিস এখন। মানে গ্র্যাজুয়েশন হয়ে গেলেই তারপর লোকে মোটামুটি জিজ্ঞেস করতে শুরু করে যে এখন কি করছিস, চাকরি বাকরির জন্য কি চেষ্টা করছিস। এগুলো খুব
কমন কিছু প্রশ্ন আমরা সবাই শুনে থাকি। এবং মেয়েদের জন্য তো থাকেই যে বিয়ে কবে করছিস, চাকরি তো হচ্ছে না, বিয়ে করে না, এই ধরনের কথা তো শুনতে হয় এবং সেগুলোর জন্য ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সবই আসে। বাট সেটাকে ওভারকাম করেছি নিজেকে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখে হোক, গল্পের বই পড়ে, সিনেমা দেখে। যখন ব্রেক নিতাম, বেশ কিছুদিন ব্রেক নিতাম, তারপর আবার নতুন করে শুরু করতাম। আচ্ছা দেখো, এখানে তোমাদের অনন্যার কথা ধরে একটা কথা আমারও বলার, যেটা আমি তোমাদের বারবার করে বলি, তোমরা যখন চাকরি প্রিপারেশন নেওয়া শুরু করেছো, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক রকম অবস্টাকেল তোমাদের জীবনে আসবে, অনেক বাধা আসবে, পারিবারিক দিক থেকে আসতে পারে, বাইরের লোকের দিক থেকে আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তো তোমাদের নিজেদের লক্ষ্যেতে স্থির রেখে একদম প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। মানে হতে পারে কেউ 2 বছরের চাকরি পাবে, হতে পারে কেউ 4 বছরের চাকরি পাবে। তোমাদের কিছু ধৈর্য ধরে, ধৈর্য হারিয়ে ফেললে হবে না। যদি ধৈর্য হারিয়ে ফেলো, তখন নিজেকে প্রশ্ন করবে যে আমি শুরুটা কেন করেছিলাম, তাই না? তো সেই কারণে তোমরা ধৈর্যটা সবসময় বজায় রাখবে এবং নিজের লক্ষ্যে স্থির রাখবে, দেখবে একদিন সফল ঠিক হবেই। ঠিক আছে? সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটরা কিন্তু এই পথে চলেই সফল হয়েছে। তো তোমার ক্লার্কশিপের জয়েনিংটা এখন হয়ে গেছে। তো তোমার এখন বর্তমানে ক্লার্কশিপের এত রকম কনফিউশন, সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট, রিজিয়নাল, এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে আমি আর জিজ্ঞেস করছি না, এগুলো এখন অনেকেই অনেক রকম ভিডিও দেখে জেনে গেছে। তো তুমি তোমার এখন চাকরির এক্সপিরিয়েন্স বলো, মানে কেমন লাগছে, কিরকম অফিস এনভায়রনমেন্ট, কেমন, আমার পোস্টিং তো বিডিও অফিসে, আর ডেজিগনেশন হচ্ছে এলডিএ। তো বিডিও অফিস, যেটা আমি ধরো এর আগে গেছি শুধু অ্যাটাস্টেড করতে বা ওই কোনো সিগনেচার দরকার এইসবের জন্যই, তাছাড়া ভেতরে কি হতো, কীরকম কী সেগুলো কিছুই জানতাম না। সেগুলো এক্সপিরিয়েন্স হচ্ছে, কত রকমের স্কিম লঞ্চ করছে আমাদের স্টেট গভর্নমেন্ট, সেগুলো কিভাবে প্রসেস হয় সেগুলো সব জানতে পারছি। স্কিমগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়তে হতো এতদিন। হ্যাঁ, পড়তে হতো কোন সালে কোনটা লঞ্চ করেছে সেগুলো এখন কিভাবে ওরা প্রসেস করে সেগুলো জানতে পারছি। আর ধরো সাধারণ মানুষ যদি সুযোগ সুবিধা না পায়, তারা যে এসে অভিযোগ করে, সেগুলো আমাকে এখন ফেস করতে হচ্ছে, সেগুলোর উত্তর দিতে হচ্ছে, কেন টাকা ঢুকছে না। তো ভালোই লাগছে, এনজয় করছি। যখন নিজে একজন সাধারণ মানুষ হিসাবে এই সমস্ত জায়গায় যেতে, তাদের কথা সারা জীবন সব যতদিন চাকরি করবে মাথায় রেখো, যাতে মানুষের সুযোগ সুবিধা, অভাব অভিযোগ বুঝে তাদের যতটা পারো হেল্প করো। হ্যাঁ, এইটাই আমি তোমার কাছে এক্সপেক্ট করবো। আচ্ছা, এই চাকরিতে তোমার প্রমোশনাল অ্যাসপেক্ট কীরকম? মানে ঠিকঠাক প্রমোশন হলে মোটামুটি কোন পোস্ট পর্যন্ত যাওয়ার সুযোগ আছে? আমাদের 3 বছর পরে ইউডিএ হওয়ার কথা, তারপরে হেড ক্লার্ক, তারপর জয়েন্ট বিডিও। এবার জয়েন্ট বিডিও থেকে বিডিও হতে বেশ কিছুটা টাইম লাগে। এবার যার যেরকম ধরো এজ অনুযায়ী এবং মেরিট পজিশন অনুযায়ী, আর যেই ডিস্ট্রিক্টে আমি পোস্টেড থাকবো তখন সেখানে ভ্যাকেন্সি কিরম থাকছে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। মানে ঠিকঠাক যদি এজ থাকে মোটামুটি একটা ভালো পোস্টে যাওয়া যায়। তো তোমার এখন ফিউচার গোল কি? মানে দুটো জিনিস জিজ্ঞেস করবো, এক তোমার ফিউচার গোল কি, আর 2 নম্বর তোমার এই ক্লার্কশিপের পোস্টে যদি কেউ চাকরি পায়, এখন ম্যাক্সিমাম স্টুডেন্টরা এত বেশি অ্যাডভান্স, তারা সবসময় ভাবে যে এই চাকরিটা ঢুকলে আমি পড়াশোনার সুযোগ কতটা কি পাবো। তো তুমি পড়াশোনার সুযোগ কতটা কি পাবো অফিসে বা অফিসের বাইরে, বাড়ি এসে? অফিসের কীরকম মাথায় হেকটিক খুব হয়ে যায়, নাকি রিল্যাক্সে কাজ করা, বাড়ি এসে পড়াশোনা করা যায়? দেখো, আমি এখন যে ডিপার্টমেন্টে আছি সেখানে পঞ্চায়েত ইলেকশন বলো বা এই দুয়ারে সরকার, এগুলো যথেষ্ট হেক্টিক হয়। কিন্তু এমনি ওভারঅল যদি আমি দেখি, সারাদিনে 4 ঘন্টা টাইম বের করা যাবে। এবার সেটা নিজেকে সুযোগ করে নিতে হবে যে কীভাবে। অনেক সময় অফিসে বসেও যদি আমি এখন, ইউটিউব তো আছেই, কানে একটা ইয়ারফোন লাগিয়ে প্রিপারেশন নেওয়াই যায়। আর ফিউচার গোল কিছু? পড়াশোনা, ফিউচার গোল, হ্যাঁ পড়াশোনা চলছে আপাতত, সামনে মিসলেনিয়াস আছে এখন এই মুহূর্তে। বাহ, তো মিসলেনিয়াস দাও ভালো করে। আচ্ছা, এবার ক্লার্কশিপের কথায় আসি। তুমি যে ক্লার্কশিপ পড়াশোনাটা 3টে স্টেপে করেছো, তুমি প্রথমে বলো যে পার্ট 1-এর যে স্ট্র্যাটেজি, অলরেডি স্ট্র্যাটেজি নিয়ে অনেক ডিসকাশন আমরা করে ফেলেছি। তুমি খালি এইটুকুনি বলো যে অ্যারিথমেটিকের যারা একদম গোড়া থেকে শুরু করছে, উইকনেস রয়েছে, তো তারা অ্যারিথমেটিকের উইকনেসটা কী করে কাটাবে। আর 2 নম্বর হচ্ছে জিএস এর এই যে ফার্স্ট সিলেবাস, এটাকে মোটামুটি একটা জায়গায় এনে আগামী 6 মাস যে সময় আছে, সেইখানে কিভাবে জিনিসটাকে গুছিয়ে একটুখানি পড়াশোনা করা যায়। দেখো, যেহেতু এই ধরনের পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্টটা খুব বড় একটা ফ্যাক্টর, সেহেতু আমি বলবো যে ধরনের শর্ট ট্রিক্সগুলো আমরা দেখি ওইগুলো রপ্ত করা, মানে একদম প্র্যাকটিস করে করে মুখস্থর মতো হয়ে যায়, যাতে আমি কোশ্চেনটা দেখলেই সঙ্গে সঙ্গে সলভ করে ফেলতে পারি। সেটা করলে, যেভাবে আমি প্রিপারেশন নিয়েছি, আমি নিজের কথা বলছি, তো ওটাতে ম্যাথটা অনেকটাই ইজি লাগবে। তারপরে যখন মক টেস্ট দিতে দিতে স্কোর ভালো হবে, বাড়িতে যখন আমি দেখবো তখন তো পরীক্ষার হলে গিয়েও ভালো হবে। আর জিকেটার জন্য
খুব ডিপলি পড়াশোনা করতে হবে, সেটার জন্য হাতে সময় আছে। আমার মনে হয় 6 মাস এখন টাইম আছে, বাট যারা ফর্ম ফিল আপ করছে তারা নিশ্চয়ই তার আগে থেকেও করছে, আর যারা নতুন আছে 6 মাস ইজ এনাফ। তো এখন থেকেই যদি লোকে 8 ঘন্টা ভালো করে পড়ে বা 6-7 ঘন্টাও হয়, তো অসুবিধা হবে না। জিকের জন্য তুমি মোটামুটি কি বই ফলো করেছো? কোনো বেসিক বই কি কিছু ফলো করেছো? বেসিক বই বলতে আমি লুসেন্টের জিকেটা ফলো করতাম, ওটা একদমই বেসিক। আর তাছাড়া আমি যেহেতু WBCSও দিচ্ছিলাম সেই সময়, তো নিতিন সিংহানিয়ার ক্র্যাক WBCSটা ফলো করেছে, ওটা। আর তাছাড়া হচ্ছে তোমার SSC CGL CHSL ওগুলো তো ছিলই তখন আমার, তো সেগুলো থেকে আমি মক টেস্টগুলো দিতাম। ম্যাথসের জন্য কোনো পার্টিকুলার বই নাকি আলাদা করে? RS আগরওয়াল। হ্যাঁ। আর টাইপ টেস্টার কথা আছে, টাইপ টেস্টটা নিয়ে যেহেতু ওটা একদম নতুন জিনিস, অনেকের মনেই ভীতি আছে, তো টাইপ টেস্টটা মোটামুটি একদম যে ধরো ফিঙ্গার যার সেট নেই, সেখান থেকে শুরু করে পরীক্ষার জন্য রিকোয়ার্ড যে স্পিডটা দরকার সেটা তুলতে গেলে যদি সে একটু সিনসিয়ার স্টুডেন্ট হয়, কতদিন টাইম লাগতে পারে? আমি যেরকম ধরো বললাম ডিসেম্বর থেকে আমি স্টার্ট করেছিলাম, আর আমাদের পরীক্ষা হয়েছিল মার্চের এন্ডে, মানে জিরো। হ্যাঁ, আমার তো 15 ওয়ার্ডস পার মিনিট ছিল, এবং তখন আমার ফিঙ্গারটা সেট ছিল না, আমি 4 মাসেই তুলেছি। তো কোনো গাইড থাকলে তো খুবই ভালো, যেরকমভাবে আমি তোমাকে পেয়েছি। এবার যদি হচ্ছে ইউটিউব থেকেও এখন কিভাবে ফিঙ্গারগুলো সেট করবে ওখান থেকে দেখে নিল, তো ওইভাবেই প্রথম থেকেই চেষ্টা করতে হবে। আমি যেরকম টাইমার অন করে প্র্যাকটিস করতাম, বা বিভিন্ন টাইপিং বাবা বা এই ধরনের অ্যাপগুলো থেকে, প্রচুর সফটওয়্যার আছে, তো ওইগুলো থেকে প্র্যাকটিস করতে হবে। এবং এটা কোয়ালিফাইং নেচার, সেরকমভাবে হয়তো লোকের মনে হবে যে 20টা ওয়ার্ড আর কী হবে, কিন্তু এক্সাম হলে সবাই এত স্পিডে টাইপ করে। আমার পাশেই যারা ছিল তারা সবাই CHS কোয়ালিফাইড স্টুডেন্ট, তো তারা সবাই এত স্পিডে করেছে, 3-4 বার ওই প্যাসেজটা রিপিট করেছে, তো সেখানে গিয়ে সবাই একটু ঘাবড়ে যেতে পারে। তো নিজের স্পিডটা, হ্যাঁ পেয়েছে নিশ্চয়ই, আমার তো যোগাযোগ নেই, মানে 10 মিনিট তো টাইম, 2-3 মিনিটের মধ্যেই তাদের হয়ে যাচ্ছে, সেহেতু স্টুডেন্টরা ঘাবড়ে যেতে পারে। তো যেটা চাইছে তার থেকে ডাবল স্পিড অ্যাটলিস্ট রাখা উচিত। তো মোদ্দা কথা হলো যে যদি কেউ একটুখানি চায় 3-4 মাসের মধ্যে মোটামুটি টাইম শুরু থেকে শেষ করে তুলে নিতে পারে, এই নিয়ে ভাগ আপনার কোনো ব্যাপার নেই, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস যেটা স্টুডেন্টদের মধ্যে সব থেকে বেশি ভীতির ব্যাপার, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পোর্শন। মানে এখন পুরো পড়াশোনাটাই হয়ে গেছে MCQ টাইপ, তাই না? হঠাৎ করে সামনে চলে এসছে একদম বাংলা ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ। তো ডেসক্রিপটিভটা একদম শুরু থেকে মানে বাংলা এবং ইংরাজি, আমি অলরেডি বুক লিস্ট পাবলিশ করে হয়ে গেছে বা হবে, তাও তুমি তোমার কথা বলো যে কোন কোন বই থেকে বাংলা বা ইংলিশ ডেসক্রিপটিভের জন্য বেসিক জিনিসগুলো ফলো করবে, এবং ডিটেলে প্র্যাকটিস করার জন্য কি করবে? ইংলিশের জন্য আমি পিকে দে সরকারটা ফলো করতাম, এবং বেসিক ইংলিশটা শেখার জন্য মানে গ্রামাটিক্যাল পোর্শনটা বলো বা ওর যে ডেসক্রিপটিভ প্যাসেজগুলোও আছে সেগুলোও খুব ভালো, তো ইংলিশের জন্য পিকে দে সরকারটা ফলো করতে পারে। আর বাংলার জন্য আমাদের স্কুল লেভেলের যে বইগুলো সেগুলোও খুব ভালো, মানে 11-12-এর যে বইগুলো বা মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে। আর তাছাড়া আমি লীলা রয়ের যেটা ক্র্যাক WBCS ওটা ফলো করেছি, তো ওই বইগুলো দেখতে পারে। আর আমি বলবো যে প্রিলি পরীক্ষাটা যখন প্রিপারেশন নেব তখন থেকেই মেনের প্রিপারেশনটা নেওয়া উচিত, কারণ কবে আমি প্রিলি কোয়ালিফাই করব তারপরে শুরু করলে তখন দেরি হয়ে যাবে, কারণ এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। সেটা একদিনে ডেসক্রিপটিভটা কখনোই হবে না, কিন্তু এমনও ব্যাপার নয় যে খুব শক্ত ব্যাপার না, খুব শক্ত কোনোভাবে। কত নাম্বার মোটামুটি ডেসক্রিপটিভে তোলা যায় চেষ্টা করলে? ধরো 50-50 করে তো হচ্ছে বেঙ্গলি ইংলিশটা, তো 35-এর ওপর তোলা যায়, মানে 70+ নাম্বার আরামসে তোলা যায়। আরেকটা জিনিস খুব ওখানে অ্যালার্মিং ব্যাপার, সেটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে 6টা টপিক লিখতে হবে, মানে একটার জন্য 10 মিনিট করে সময় থাকবে। তো প্র্যাকটিস নিশ্চয়ই তুমিও অনেক করেছো, তো প্র্যাকটিসগুলো কোথা থেকে কিভাবে কি করেছো? মানে কোনো পার্টিকুলার বই আছে? মানে পরীক্ষার আগে কি হয় একটা মানে টপিক কমন পাওয়ার একটা ব্যাপার থাকে, তো কি ধরনের কি ফলো করলে? টপিক কমন পাওয়ার জন্য সাজেশন যদি বলি তাহলে আমি ইউটিউবটাই মেইনলি ফলো করেছি, কারণ তখন যে কারেন্ট টপিকগুলো, ধরো আমার কাছে যে বইগুলো ছিল সেগুলো তো আগে পাবলিশড হওয়া, তো ওখান থেকে তো আমি কারেন্ট টপিকগুলো পাবো না। যেরকম আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কোভিড, লকডাউন, তারপর আমফান হয়েছিল, পরিযায়ী শ্রমিক যেটা আমাদের এসেও ছিল, এই টপিকগুলো সেই সময় খুব হট টপিক ছিল। তো এরকম সময়ের সাথে সাথে তো পাল্টাবে, যখন এটার মেইনস হবে সেই সময় কিছু টপিক থাকবে, তো সেটার জন্য আমার মনে হয় ইউটিউব বা যে টিচারদের কাছে তারা পড়বে তাদের সাজেশন নেওয়া উচিত। খুব ভালো কথা।
আর একটা শেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করি, এই যে এত কিছু পড়া মানে জিকে, ম্যাথামেটিক্স, ডেসক্রিপটিভ টাইপ, তুমি সারাদিনে পড়তে কতক্ষণ? মানে স্টুডেন্টদের মনে হয় যে বোধহয় 12-14 ঘন্টা করে সারাদিনে পড়তে হয়, তুমি সারাদিনে কতক্ষণ পড়তে সেটা বলো। আমি 5-6 ঘন্টার বেশি কোনোদিনই পড়িনি, হয়তো যখন একদম পরীক্ষা এসে গেছে তখন হয়তো সারাদিনই বই নিয়ে বসে আছি, সেটা আলাদা ব্যাপার। এমনি থ্রু আউট দ্য ইয়ার যদি আমি বলি, আমি 5-6 ঘন্টার বেশি কোনোদিনই পড়িনি। কোনো রুটিন মেনটেন করে কি পড়াশোনা করতে? হ্যাঁ, রুটিন একটা রাখতাম নিজের, যে এই সময়টা যে সাবজেক্টটা আমার পড়তে ভালো লাগে আমি একটা উইকলি রুটিন করে নিতাম, সেই মতো পড়াশোনা করতাম। মানে এমন নয় যে সারাদিন? হ্যাঁ, আমরা এটা যে যার পার্সোনালিতে যে সাবজেক্টটা আমার যখন ভাল লাগে সেটা তখন পড়লাম, নিজের মতো একটা রুটিন সেট করাটাই বেটার। খুব ভালো কথা। মানে তুমি এখন যেহেতু মানে এতদিন ধরে পড়াশোনা করেছো এবং সাকসেস পেয়েছো, তার একটা মজাই আলাদা, এবং সাকসেসফুল স্টুডেন্টদের কাছ থেকে তার এই সাকসেস গল্পগুলো শোনাটা, এটাও একটা খুব আনন্দজনক ব্যাপার, এবং বাকি অ্যাসপিরেন্টদের কাছেও একটা খুব মোটিভেটিং ব্যাপার, তাই না? যে চাকরি পাওয়াটা শুধুমাত্র এখন আমাদের যা সময়, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করাপশন হ্যানা ত্যানা, এই সময় কেউ পড়ে একজন চাকরি পাচ্ছে এবং তার মুখ থেকেই তার জিনিসপত্রগুলো শোনা, এটা সত্যি অনেক বেশি ইন্সপায়ারিং। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অ্যাসপিরেন্টদেরকে সামনাসামনি সরাসরি গাইড করার জন্য। তো এবারে আমরা ভিডিও মোটামুটি ক্লোজ করে দেবো। তুমি জাস্ট স্টুডেন্টদের বলো যে তোমার মানে তুমি তাদের কাছে এখন বর্তমান সময় দাঁড়িয়ে, সামনে আবার ক্লার্কশিপ আসছে, তুমিও ক্লার্কশিপে একজন সফল ক্যান্ডিডেট, আরও অন্যান্য পরীক্ষা আসছে, তো তুমি পুরো পড়াশোনা সম্বন্ধে বা তাদের যে স্ট্রাগল সম্বন্ধে, লাইফ সম্বন্ধে কি টিপস দিতে চাও একটুখানি স্টুডেন্টদেরকে? আমি এটাই বলবো যে তোমরা পজিটিভ থাকো এবং নিজের প্রিপারেশনটা নিয়ে সবসময় ফোকাস থাকো, আর যে ধরনের পরীক্ষা দেবে সেগুলো সিরিয়াসলি দিতে হবে, এই পরীক্ষাটাই আমাকে ক্র্যাক করতে হবে সেরকম একটা মেন্টালিটি নিয়ে প্রথম থেকেই ভালোভাবে প্রিপারেশন নিলে অবশ্যই সফল হবে। আচ্ছা, এই ছিল আমাদের সাকসেস স্টোরিজের এপিসোড। তোমরা শুনলে অনন্যার মুখ থেকে যে ও কীভাবে কী পড়াশোনা করেছে। দেখো, আমাদের চ্যানেলের একমাত্র মোটিভ, তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি, একমাত্র মোটিভ যে তোমরা যাতে চাকরির পরীক্ষায় সফল হতে পারো বা ওই পথে এগিয়ে যেতে পারো, সেই জন্যই আমাদের প্রয়াস। তোমরা দেখবে আমাদের চ্যানেলে কোনো রকম কোনো পেড প্রমোশন বা কোনো রকম কোনো পেড কোর্স, কোনো কিছু অফলাইন অনলাইন কোনো কিছুর জন্য আমরা বিজ্ঞাপন দিই না। আমরা শুধুমাত্র তোমাদের পড়াশোনা ওরিয়েন্টেড জিনিসপত্র দিই, পড়াশোনা ওরিয়েন্টেড কন্টেন্ট দিই, নাহলে সাকসেস স্টোরি, নাহলে স্ট্র্যাটেজি, এই সমস্ত ডিসকাশনই করি। ওভারঅল আমাদের যে মোটো, সিলেকশন ইজ অ্যাডিকশন, সেই অ্যাডিকশনটাকে তোমাদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই, তাই তোমরা তাড়াতাড়ি সিলেকশনের পথে এগিয়ে যাও। ঠিক আছে? তো তোমরা এভাবেই পড়াশোনা করতে থাকো এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই মোটিভেটিং স্টোরিজগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্যরাও এইরকমভাবে মোটিভেটেড হয় এবং পড়াশোনা করতে থাকে। থ্যাংক ইউ, গুড লাক।